স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন খতন কনসেপ্ট মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরব দেশের বিনিয়োগের সম্ভাব্য খাত এবং শেষে তার বর্তমান অবস্থা এবং এছাড়া অর্থনীতির নানা বিষয়। আমাদের আজকের বিষয় বেসামরিক বিমান চলাচল। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্যাবের ফ্লাইট নিরাপত্তা ও নিয়ন্ত্রক বিভাগের পরিচালক এস.এম. নাজমুল আনাম এবং রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। স্বাগত আপনাদের। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব একটি বিশেষ প্রতিবেদন। অবশেষে আন্তর্জাতিক কালো তালিকা মুক্ত হল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সম্ভাবনা থাকলেও ৩ বছর ধরে এই কালো তালিকায় থাকার কারণে ব্যবসা সম্প্রসারণের অনেক পদক্ষেপই আটকে ছিল। এর সুযোগ নিয়ে দেশের প্রায় ৭৫% ব্যবসা বিদেশি এয়ারলাইন সংস্থাগুলোর দখলে চলে গেছে। এই অচল অবস্থার অবসান হলো শেষ পর্যন্ত। গত মাসে পরিদর্শনে আসা আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থার ২ সদস্যের পর্যবেক্ষক দলের দেয়া আনুষ্ঠানিক প্রতিবেদন এসেছে শনিবার। তবে সাফল্য ধরে রাখার আসল কাজ এখন থেকে শুরু হলো বলে মন্তব্য করেন ক্যাব কর্মকর্তারা। এটা একটা আমি বলবো যে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য হিউজ অ্যাচিভমেন্ট। এখন থেকে আমরা অনেকটাই মুক্ত হয়ে গেলাম আমাদের ন্যাশনাল এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য, স্পেশালি বাংলাদেশি রেজিস্টার্ড এয়ারলাইন্স। আমরা যতখানি খুশি, সেই সঙ্গে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন দ্যাট হোয়াট ইজ মাই ফিলিংস, প্রবাবলি আমার উত্তর হবে দ্যাট আমার কাজ শুরু হলো। আভ্যন্তরীণ পথে বিমান পরিচালনায় সাফল্য পাওয়ার পরেও আন্তর্জাতিক গন্তব্যে বিমান পরিচালনার অনুমতি মিলছিল না রিজেন্ট এয়ারওয়েজের। বাধা ছিল ক্যাবের এই কালো তালিকাভুক্তি। তাই ক্যাব কালো তালিকা থেকে বেরিয়ে আসায় একটু বেশিই খুশি তারা। এই রেস্ট্রিকশন থাকার কারণে আমরা আমাদের নেসেসারি অ্যাপ্রুভালের জন্য যে কাগজপত্র দেওয়ার বিষয়টা ওটা করতে পারছিলাম না। আমরা এখন ইমিডিয়েটলি আমরা কাগজপত্র দিয়ে দিব অ্যাপ্রুভালের জন্য। এটা হতে কিছু সময় লাগবে, যেহেতু অফিসিয়াল একটা প্রসিজার আছে। আমরা আশা করছি বাই এন্ড অফ দিস ইয়ার, এবছরের শেষ নাগাদ আমরা ইন্টারন্যাশনাল শুরু করতে পারবো। তিনি জানান, ক্যাব কালো তালিকা থেকে বেরিয়ে আসায় বেসরকারি এয়ারলাইন সংস্থাগুলোর ব্যবসা সম্প্রসারণের প্রধান বাধাটি অপসারিত হলো। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। আমরা প্রতিবেদনে দেখলাম যে বাংলাদেশের আন্তর্জাতিক কালো তালিকা থেকে নিরাপত্তাজনিত আন্তর্জাতিক কালো তালিকা ছিল গত ৩ বছর এবং এখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তা প্রথম প্রশ্ন আমি জানাম আনামকে করছি, এই যে বাংলাদেশ এখান থেকে বের হয়ে আসতে পারলো, আপনার অনুভূতি কি? অনুভূতি তো মারাত্মক। আমাকে যদি এক কথায় বলতে বলেন তাহলে আমি মনে করি যে আমাদের এটা একটা প্রচণ্ড বিজয়। বিকজ সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন আমাদের জন্য অলমোস্ট ক্যান্সারের মতো ছিল ফর দি ন্যাশনাল এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রোথ। সো আমি এই অফিসে অ্যাবাউট 5 মাস। এর আগে কিছু কাজ হয়েছে, আমি আসার পরে আমার কাছে মনে হয়েছে দ্যাট উই হ্যাভ টু গো ফর কাইন্ড অফ এ সফট স্ট্রাকচারাল চেঞ্জ। অ্যাজ এ পার্ট অফ দ্যাট আমি যদি একটু টেকনিক্যালি জিনিসটাকে ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে দ্যাট এসএসসিটা একটা আইকিউ রিকোয়ারমেন্ট। এটা থেকে ওঠাটা আমাদের জন্য খুব জরুরি ছিল, বিকজ সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন, রাইট? যেটা কারণে আমাদের ন্যাশনাল এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রোথে প্রচণ্ড রকম বাধা হিসেবে কাজ করছিল। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, লাইক রিজেন্ট ইমরান এখানে আছে, লেটস সে দে আর ডুইং গুড ইন ডোমেস্টিক সেক্টর বাট দে উড লাইক টু গো টু ইন্টারন্যাশনাল, বাট দেন শুধুমাত্র সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন ইম্পোজড হওয়ার কারণে আমরা তাদেরকে ইন্টারন্যাশনালি নিতে পারছিলাম না। It is equally is an image to the world, because পুরো এশিয়া প্যাসিফিকে আমরা এবং ফিলিপাইন্স এই দুইটা দেশ সিগনিফিক্যান্ট সেফটি কনসার্ন ইম্পোজড হওয়া দেশ। এছাড়া কিছু আছে আফ্রিকাতে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসাটা খুব জরুরি, এবং এই জন্য দেশ এবং জাতি আমার মনে হয় গর্ববোধ করতে পারে যে আমরা কালো তালিকা থেকে মুক্ত হলাম এবং আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য আর কোনো বাধা রইল না। আপনি যেটা বলছিলেন যে গ্রোথের ক্ষেত্রে আর বাধা নেই, সম্ভাবনা, আগামী যে সম্ভাবনা আমরা দেখছি, শুধু কি আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বৃদ্ধি পাবে, এর সাথে আর কি ব্যবসায়িক সুবিধা আসবে বলে আপনার বিশ্বাস? সম্ভাবনাটা আসলে ইটস এ মার্কেট স্ট্র্যাটেজির ব্যাপার, বাট দেন আমি মনে করি দ্যাট সাউথ এশিয়াতে আমরা যেই জায়গাতে আছি আমাদের জিওগ্রাফিক্যাল পজিশন স্ট্র্যাটেজিক্যালি,
সেখানে আমাদের আশেপাশে অলমোস্ট 1.5 বিলিয়ন প্লাস পিপল, এবং পিপল আর গেটিং এনরিচড এভরি ডে ইন টার্মস অফ মনিটারি বেনিফিটস। এবং সেই ক্ষেত্রে আমরা যদি সিটিং ইন এ স্ট্র্যাটেজিক লোকেশন এই জায়গাটাকে এক্সপ্লয়েট করতে চাই থ্রু ডিফারেন্ট কানেক্টিভিটি, অ্যান্ড ইউ নো দি কানেক্টিভিটি ইজ দি ওয়ে টু গো ফরওয়ার্ড। সো সেই সেন্সে আমি বলবো যে সেই জায়গাটায় আমাদের যদি আমরা সিগনিফিকেন্ট সেফটি কনসার্ন থেকে বের হতে না পারতাম তাহলে জায়গাটা কি খালি থাকতো? ইট উড বি টেকেন বাই দি ফরেন এয়ারলাইন্স, দ্যাটস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তো আমরা এই জায়গাটায় ন্যাশনাল এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য আমাদের নিজস্ব কন্ট্রোলে থাকার জন্য সিগনিফিকেন্ট সেফটি কনসার্নটা থেকে উঠাতে আমাদের খুব জরুরি ছিল। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যদি আপনি ফার্দার বলেন দ্যাট আমাদের বোয়িং 777 যে আমরা নিয়েছি 300 ইয়ার, we had kind of a commitment যে আমরা আমেরিকাতে যাবো এই এয়ারক্রাফট নিয়ে, এবং এই সরকারের এটা একটা নির্বাচনী ম্যানিফেস্টো। তো সেই ক্ষেত্রে বোয়িং 777 এর জন্য আমাদের ক্যাটাগরি 2 থেকে 1 এ ওঠাটা খুব জরুরি, হুইচ ইজ অ্যান FAA রিকোয়ারমেন্ট, এবং রাইট আমেরিকা যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে সিগনিফিকেন্ট সেফটি কনসার্নটা না উঠলে আমরা ওই স্টেপে যেতে পারতাম না, বিকজ আমাদের এই সমস্ত ফাইন্ডিংস ক্লোজ করার জন্য সিগনিফিকেন্ট সেফটি কনসার্নটা থেকে উইথড্র করাটা খুব জরুরি ছিল, এবং আমরা একটা স্টেপ আগায় গেলাম ওই ক্ষেত্রে। এবং আমি আমার ফিউচার প্ল্যানে আই ক্যান সে দ্যাট ডিসেম্বর পর্যন্ত আমার এইটার ফলো আপ অনেক কিছু কাজকর্ম আছে, এবং FAA এর জন্য আমরা প্রিপারেটরি ফেজ শুরু করে দেব, এবং হোপফুলি নেক্সট জুনের মধ্যে আমি রেডি করব CAB কে ফর FAA অডিট, এবং যেখানে আমরা তার ইমিডিয়েটলি পরেই আমরা চেষ্টা করব 777 শুড গো টু ইউনাইটেড স্টেটস। আপনার কাছে ফিরে আসবো। আমি এই মুহূর্তে যেতে যাচ্ছি জনাব আসিফের কাছে। জনাব আসিফ, আপনি আপনার প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল নিয়োজিত, আপনি একজন ইন্ডাস্ট্রি প্লেয়ার হিসেবে কি ভাবছেন যে এই 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 যে উঠে গেল এই যে কালো তালিকার যে একটা কালো তালিকা যে উঠে গেল, এতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের কি উপকার হচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমে ছোট করে একটু ওনাকে অভিনন্দন জানাচ্ছি, সিভিল এভিয়েশন অথরিটি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই অ্যাচিভমেন্টের জন্য, যেটা ইন মাই পার্সোনাল ওপিনিয়ন শুধু আমাদের জন্য না, বাংলাদেশের এয়ারলাইন ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট, ইন দ্য সেন্স দ্যাট যে ফর এক্সাম্পল আমরা যখন অপারেশনে আসি নভেম্বর 2010-এ, তার আগে কিন্তু আমরা সিভিল এভিয়েশনকে একটা বিজনেস প্ল্যান সাবমিট করি। এটা সিভিল এভিয়েশনের রিকোয়ারমেন্ট। তারা জানতে চায় যে আমাদের প্ল্যানটা কি আমরা ফিজিবল থাকবো কিনা, বিকজ সিভিল এভিয়েশন অথরিটি চায় না যে একটা এয়ারলাইন এসে বন্ধ হয়ে যাক। তো আমরা সেই সময় একটা বিজনেস প্ল্যান দিয়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে আমরা ডোমেস্টিক দিয়ে শুরু করব, তারপর কিছুদিন পর ইন্টারন্যাশনাল যাব। অপারেশন শুরু করার পরে আমরা কিন্তু রিয়েলাইজ করলাম যে SAC সিভিয়ারিটা কতখানি, যে আমরা অ্যাজ এ লোকাল এয়ারলাইন ডোমেস্টিক যতই ভালো করি না কেন, ইন্টারন্যাশনাল যাওয়ার ক্ষেত্রে SACটা উইল রিমেইন অ্যাজ অ্যান অবস্ট্যাকল। তো আমরা 1 বছর আমাদের এয়ারলাইন হিসেবে অপারেট করার যে যোগ্যতা, সেটা আমরা কিন্তু করে ফেলেছি অনেক আগেই। আমরা এখন প্রায় 1.5 বছর ক্রস করে গেলাম। এখন এই SAC উইথড্রল যদি না হতো, ডোমেস্টিক মার্কেটটা কিন্তু বাংলাদেশে এত বিরাট না যেখানে একটা এয়ারলাইন উইল সাস্টেইন ইন দ্য লং টার্ম। যারা আসি আমরা এই জায়গাটা আমরা ফিরে আসবো, ছোট্ট একটা আমাদের বিরতিতে যেতে হচ্ছে, আমরা ফিরে আসবো। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। স্বাগত আর একবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। এই মুহূর্তে আমাদের সাথে ফোনে যোগ দিচ্ছেন এভিয়েশন বিষয়ক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। জনাব ওয়াহিদুল আলম, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশে কিন্তু বেসামরিক বিমান চলাচল অত্যন্ত গুরুত্ব পেয়ে থাকে, কিন্তু সে তুলনায় আমাদের দেশের এই খাতে এখনো আমি মনে করি সেইভাবে গুরুত্ব লাভ করেনি। স্বাধীনতার 41 বছর পরেও আমার মনে হয় আমরা অনেক দূর পিছিয়ে আছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতি বছর এই খাত থেকে যে পরিমাণ অর্থ দেশি বিদেশি এয়ারলাইন গুলো থেকে আয় করে থাকেন, তার খুব কম অংশই এর উন্নয়নের খাতে ব্যয় করা হয়। আসলে আমি যদি দেখি আমাদের এয়ারপোর্ট গুলো বা টার্মিনালের উপরিভাগ কিছুটা উন্নতি সাধন করা হলেও যন্ত্রপাতি সাজ সরঞ্জাম এখনো মান্ধাতা আমলেরই রয়ে গেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব কম হচ্ছে। এয়ারপোর্ট গুলো নিরাপত্তা ব্যবস্থা
আধুনিকীকরণ অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দক্ষ জনবলের যথেষ্ট স্বল্পতা রয়েছে, যার ফলে দেশি বিদেশি এবং আমাদের দেশের বেসরকারি বিমান সংস্থাগুলো প্রায় তাদের বিভিন্ন জরুরি প্রয়োজনে ভুক্তভোগী হচ্ছে। আমি মনে করি যে প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক কাঠামোর অভাবে দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেশে বিদেশে যে ভাবমূর্তিটা, আমি মনে করি যে প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক কাঠামোর অভাবে দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দেশে বিদেশে যে ভাবমূর্তিটা সেটাও অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে। আসলে দেশের বিমান চলাচলে যেভাবে গুরুত্ব বেড়ে চলেছে ক্রমান্বয়ে প্রতি বছর, সেভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দক্ষতা ও সুযোগ সুবিধা অনেক পিছিয়ে আছে। এবং আমি মনে করছি যে দেশে যেভাবে যে আমাদের অগ্রগতি হচ্ছে প্রতি বছর, এটাকে ধরে রাখতে হলে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মদক্ষতা, লোকবল সবকিছুই অনেকাংশে বাড়াতে হবে এবং সেই ক্ষেত্রে দেশের একটা পরিকল্পিত উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব ওয়াহিদ। আমরা আলোচনা শুনছিলাম জনাব ওয়াহিদের কাছ থেকে। জনাব আসিফ, আমরা আলোচনা বিরতিতে যাওয়ার আগের কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে ডোমেস্টিক এয়ারলাইন্সের জন্য করণীয় কি। আমি খুব সাধারণ একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের বাজারের জন্য কি ডোমেস্টিক এয়ারলাইন্সের ব্যবসা কি আসলেই সম্ভব, ভায়াবল কিনা? আমি একটা পরিসংখ্যান দিয়ে বলি, বাংলাদেশের যে টোটাল এয়ার সার্ভিস এয়ার ট্রাফিক মার্কেট, সেই মার্কেটের অনলি 9 to 10% ইজ ডোমেস্টিক, বাকি 90% কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল। এই 10% যেই মার্কেটটা, এটা কিন্তু খুবই প্রাইস ইনএলাস্টিক একটা মার্কেট। তো এয়ারলাইন ব্যবসাটা ইজ এ ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, উই হ্যাভ টু ইনভেস্ট আ লট অফ ক্যাপিটাল ইনটু দিস। তো সেখানে ইন এ প্রাইস ইনএলাস্টিক মার্কেট একটা টোটাল মার্কেটের মাত্র 10% নিয়ে কিন্তু একটা এয়ারলাইন কিন্তু লং টার্মে সাস্টেন করতে পারবে না, এটা নর্মাল অঙ্কে বলে দেয়। তো একটা এয়ারলাইনের যোগ্যতা প্রমাণের জন্য যে সিভিল এভিয়েশন অথরিটির যে নিয়মটা যে 1 বছর ডোমেস্টিক করতে হবে, এটা হয়তো একজন ইনভেস্টর সেই প্রিপারেশন নিয়ে নামবে, বাট লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে না গেলে পরে আবার ডোমেস্টিক মার্কেট অতটা বড় না যেটাতে আমরা একাধিক এয়ারলাইন সাস্টেন করবে ইন দ্য মার্কেট। আমি যারা ম্যাডামকে এই বিষয়ে বলতে চাই, আপনি একজন নিয়ন্ত্রক সংস্থাকে যে রিপ্রেজেন্ট করছেন এখানে, আপনি কি ধরনের সমর্থন দিতে পারেন এটার পিছনে? আমি সেটাই বলছিলাম যে আমাদের এই স্ট্রাকচারাল চেঞ্জ আমরা যেটা আসলাম, যেমন সিগনিফিকেন্ট সেফটি কনসার্ন থেকে ওঠাটা আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট, এবং সেই ক্ষেত্রে ওনারা ইন্টারন্যাশনাল গিয়ে এই জায়গাটা পুষিয়ে নিতে পারবেন, কোনো সন্দেহ নাই। এবং আই উড বি দি হ্যাপিয়েস্ট পারসন যদি আমি দেখতাম যে আমার টার্মাকে রিয়েলি 150 এয়ারক্রাফট টুডে আছে, হয়তো সেখানে আমরা 20-25টাতে হিমশিম খেয়ে যাচ্ছি। এটা রিজন যেটা সাংবাদিক ভাই বললেন ইজ রিয়েলি ট্রু। আই মিন ইন এ সেন্স আমাদের সিভিল এভিয়েশনে কিন্তু ফর লাস্ট কাপল অফ ইয়ার্স, অ্যাবাউট এ ডিকেড অলমোস্ট, ঠিক মতো রিক্রুটমেন্ট হয়নি বিকজ অফ ডিফারেন্ট রিজনস। এখানে মামলা হয়েছে, কোর্ট স্টে অর্ডার আছে অ্যান্ড দিস এন্ড দ্যাট। এবং আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ওভারসাইটের জন্য আমাদের যে কোয়ালিফাইড ম্যান পাওয়ার দরকার, সেটা কিন্তু আইকাও রিকমেন্ডেশনও। এবং এই কোয়ালিফাইড ম্যান পাওয়ার একটা মেজর ব্যারিয়ার হচ্ছে আমাদের সিভিল এভিয়েশন স্টাফ, স্পেশালি যারা রেগুলেটরি বডিতে আছে, তাদের পে স্ট্রাকচার ইজ উইথ দি ন্যাশনাল পে স্ট্রাকচার। এবং দিস ইজ এ রিকমেন্ডেশন বোথ বাই আইকাও অ্যান্ড FAA দ্যাট দে হ্যাভ টু কাম আউট অফ দ্যাট, বিকজ এইখানে কোয়ালিফাইড ম্যান পাওয়ার দরকার। একটা ইভেন ক্যাপ্টেন অফ অ্যান এয়ারলাইন যে হয়তো আমার একটা ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর হিসেবে আসবে, সে ওইখানে 5-6 লাখ টাকা বেতন পেত, এখানে ইউ জাস্ট কান্ট অফার হিম 50,000 টাকা, সামথিং লাইক দ্যাট। সো দিস ইজ এ কম্প্যারিজন। অ্যান্ড আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ওভারসাইটের জন্য আমাদের এই কোয়ালিফাইড ম্যান পাওয়ারের পাশাপাশি অনেক ট্রেনিংয়ের ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে, এই জায়গাগুলো আমাদের নজর দেওয়া দরকার। এবং ডেভেলপমেন্ট ওয়ার্কে অ্যাজ ইউ নো আমাদের ডেনিশ একটা প্রজেক্টের জন্য বেশ কিছুদিন ডেভেলপমেন্টটা আটকে ছিল, সেটাও একটা কারণ। সো অ্যাজ এ হোল আমাকে যদি জিজ্ঞেস করেন, দ্যাট দি সিভিল এভিয়েশন নাও হ্যাজ গট এ ট্রিমেন্ডাস মোমেন্টাম ড্রিভেন বাই দিস চেয়ারম্যান। সো এই জায়গাটায় আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ দিতে চাই, দি এন্টায়ার DFSR টিম ইন দি রেগুলেটরি বডি, যেটা এর আগে অ্যাজ এ টিম নেভার হ্যাভ ওয়ার্ক অ্যান্ড দে হ্যাভ প্রুভড। লাস্ট 3 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি SSC থেকে উঠার জন্য আন্ডার দি লিডারশিপ অফ দি চেয়ারম্যান। এবং আমরা মনে করি যে এই টিমটার মোমেন্টামটা ধরে রাখাটা খুব জরুরি। এখন আমাদের শুধুমাত্র কিছু স্ট্রাকচারাল চেঞ্জ লাইক দি নিউ অর্গানোগ্রাম, দি পে স্ট্রাকচার, লেজিসলেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশন রুলসগুলো বিভিন্ন জায়গায় একটু আইসোলেটেড আছে, এগুলোকে এক জায়গায় করা। সো স্ট্রাকচারালি যখন আমরা অ্যাজ এ রেগুলেটরি বডি পারফর্ম করতে পারবো, তখন অপারেটর কিন্তু অটোমেটিক্যালি হেলদিলি গ্রো করবে এবং এন্ড অফ দি ডে দি কমপ্লায়েন্স উইল বি এনশিওরড। যেহেতু কমপ্লায়েন্সের কথা আসছে, এক্ষেত্রে যারা অপারেট করছেন তাদেরও একটা দায়িত্ব আসে। এই ক্ষেত্রে আমরা যে এখন যে কালো তালিকা থেকে বেরিয়ে আসলাম,
এই স্ট্যাটাসটা বজায় রাখার ক্ষেত্রে আমাদের সামনে চ্যালেঞ্জটা কি, আপনি অ্যাজ এ ইন্ডাস্ট্রি পার্টনার? আমি আবার একটু পেছনে যাই। জুন 2009 এসএসসি ইম্পোজ করা হলো, আমাদের কিন্তু শুরুটা 2010-এ। তো এসএসসি ইম্পোজ হওয়ার পরে আইকাও একটা চেকলিস্ট দিয়ে গেছিল যে এখন থেকে যত নতুন অপারেটর আসবে তাদেরকে সবাইকে এই চেকলিস্টটা ফলো করে সার্ভিস আসতে হবে। আজ অবধি কিন্তু এখন পর্যন্ত আমরা একমাত্র এয়ারলাইন যে এসএসসির পরে একটা ফুল ফ্লেজের এওসি পাওয়ার জন্য কমপ্লায়েন্সটা ডেমনস্ট্রেট করেছি। তো আমাদের দেশে একটা ধারণা আছে যে রেগুলেটরি অথরিটি রেগুলেশন ইম্পোজ করা না পর্যন্ত যার করার কথা সে নিয়ম মানবে না। এই পারসেপশন থেকে বের হয়ে আসতে হবে। পার্টিকুলারলি ইন দ্য এয়ারলাইন ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্সটা কিন্তু অপারেটরের থেকে ততখানি ইম্পর্টেন্ট যতখানি রেগুলেটরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেটা ইম্পোজ করা। তো এখন ইন দ্য গ্রোয়িং মার্কেট অ্যান্ড ভেরি ডাইনামিক মার্কেট ইন্টারন্যাশনালি, আমরা যদি নন কমপ্লায়েন্সের মধ্যে থাকি অপারেটর হিসাবে, সিভিল এভিয়েশন অথরিটি যদি রেগুলেটরি সেটা ওভারলুক করেও যায়, বাইরের অথরিটিগুলো কিন্তু বসে থাকবে না। দে উইল এক্সারসাইজ দেয়ার অথরিটিস ইকুয়ালি অন আস। হ্যাঁ, এই রিসেন্টলি সিভিল এভিয়েশন অথরিটি একটা সার্কুলার দিয়েছে সেফটি অ্যাসেসমেন্ট অফ ফরেন এয়ারলাইন্স সম্বন্ধে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস, সব দেশের অথরিটি অন্যান্য দেশের এয়ারক্রাফটদেরকে ইন্সপেকশন করবে। সুতরাং আমরা হয়তো যদি অপারেটর হিসাবে এটা কমপ্লায়েন্ট না করতে চাই এবং সিভিল এভিয়েশন অথরিটি যদি আমরা মনে করি যে ওদের আমরা সুবিধা নিব, বাইরের দেশগুলো কিন্তু বসে থাকবে না। সুতরাং কমপ্লায়েন্স মাস্ট স্টার্ট ফ্রম the operators and the regulators will have to follow it. আমি বলতে চাই that it is the CAB, Civil Aviation Authority of any country who should sit in the driving seat and run the show. So এই জায়গাটা থেকে আমাদের যথেষ্ট সাইকোলজিক্যাল ব্যারিয়ার, যেহেতু এটা ম্যাল প্র্যাকটিস হচ্ছিল বিভিন্ন সময়ে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। এবং প্রত্যেকটা সিটিজেনের, স্পেশালি দি এন্টারপ্রেনার ইন দি এভিয়েশন ইন্ডাস্ট্রি, তাদেরও একই সঙ্গে বোঝা উচিত যে আমরা সবসময় চাই দ্যাট দি অপারেটর অন দি ইন্ডাস্ট্রি গ্রোজ হেলদিলি। এবং এই জায়গাটায় আই এম ট্রাইং টু এক্সটেন্ড মাই অল ডিউ সাপোর্ট। এবং আমি প্রত্যেকটা মিটিং এবং প্রত্যেকটা রেগুলেশন যখন চেঞ্জ করি, হোয়াট আই এম ডুইং ইজ দ্যাট আই এম ইনভাইটিং দি এভিয়েশন ইন্ডাস্ট্রিজ টু। সো ওই জায়গায় যেন গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে পারে, বিকজ এন্ড অফ দি ডে আমি একটা রেগুলেশন করলাম বাট সেটা ইউজার ফ্রেন্ডলি হলো না, দ্যাট ডাজ নট রিয়েলি ফুলফিল দি অবজেক্টিভ। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখন যেই রেগুলেশনসগুলো নিয়ে আমরা হ্যান্ডেল করছি, যেগুলো আমাদের সামনের এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এবং it will be by default it's a dynamic organization. এখানে যদি আমরা stagnant থাকি, then actually we are going back, we have to move forward. So আগে কি হয়েছে সেটা নিয়ে আমার তেমন কোনো মতামত নাই, বাট দেন আমি সামনে বেড়ে যেতে চাই, সেটা আমার একটা মেজর কমিটমেন্ট। যেখানে এসএসসি উঠে গেলাম, এখন আমি আমার নতুন ম্যান পাওয়ারের জন্য I have already recruited few, I need more qualified people, because unless I can serve, industry really cannot grow. That's very important. এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার চেয়ারম্যান মহোদয় এবং মিনিস্ট্রি বোথ আমার সঙ্গে আছেন এখন, এবং আই ক্যান রিয়েলি ডেলিভার এন্ড অফ দি ডে বেটার, মাচ বেটার দেন বিফোর, বিকজ একটা বিগ সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে। সবাই এসএসসির কারণে আমরা যেহেতু একটা ফুল টিম হিসাবে, ইউ উইল নট বিলিভ যে বিমানকে আমি অলমোস্ট 12 দিন আমার সঙ্গে ডেপুট করে রেখেছি, অলমোস্ট দে ওয়্যার ডেপুটেড উইথ আস 10-12 পার্সন, এবং আমরা পুরো একটা এক্সারসাইজ ওদের সঙ্গে করেছি, যেটা আমাদেরকে প্রচন্ড লার্নিং দিয়েছে। অ্যান্ড এভরি ইনফরমেশন ইজ বিং ডিসেমিনেটেড নাও উইথ দি ইন্ডাস্ট্রি ইন এ প্রপার ম্যানার। এবং সেই জায়গাটা আমাদেরকে একটু অ্যাড্রেস করার ব্যাপার আছে যে ইন্ডাস্ট্রি যেন আমাদের সঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড থাকে এবং তাদের সেই টলারেন্সটা থাকে। এবং আমি চেষ্টা করব যতটুকু সম্ভব রুলস রেগুলেশনসের মধ্যে তাদেরকে নিয়ে আসা, বিকজ এসএসসি থেকে উঠেছি ঠিকই, বাট আমি কিন্তু অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আই মে রি এন্টার, এবং আমার কাজ কিন্তু কেবল শুরু হলো। এবং ওরা আইকাও কিন্তু এখন একটা নতুন সিস্টেম করেছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ এবং এমআইআর বা ম্যান্ডেটরি ইনফরমেশন রিকোয়ারমেন্ট। সো আমাকে অনলাইনে প্রতিদিন মনিটর করবে, এবং আমার যদি কোনো ইনফরমেশন, যদি আমি কোথাও ব্যত্যয় হয় বা কোনো রেগুলেশনসের ব্যত্যয় হয়, এটা যদি ওদের কাছে ইনফরমেশন যায়, দে ক্যান মেক অ্যান ইনকোয়ারি, এবং এটা এসএসসি আবার রিইম্পোজ হতে পারে। আমি আর শেষ একটা খুব সংক্ষেপে, আমাদের সময় হাতে কম, আমি জাস্ট আসিফের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ফরেন প্লেয়াররা 75% ডমিনেট করে থাকে। সো আমাদের দেশীয় বিমান এয়ারলাইন্সগুলোকে যদি এই মার্কেট শেয়ার একটু বাড়াতে চায়, তাহলে কি করণীয়? খুব সংক্ষেপে, আমাদের সময় হাতে খুব কম। ছোট করে বলি, এয়ারলাইন বিজনেস ইজ এ গ্লোবাল বিজনেস, কম্পিটিটিভ বিজনেস। তো আমাদের দেশে কিছু পদ্ধতিগত প্রবলেম রয়ে গেছে। ফর এক্সাম্পল, আমাদের অ্যাক্সেস টু ক্যাপিটাল খুব কম, কস্ট অফ ফান্ড ইজ ভেরি হাই। তো এইসব কারণে কিন্তু আমরা অন্যান্য দেশের এয়ারলাইনের সাথে পিছিয়ে থাকবো এইসব ক্ষেত্রে, যারা লো কস্ট অফ ফান্ডে হাই অ্যাক্সেস টু ক্যাপিটাল পাচ্ছে। তো
তো সেখানে গভর্নমেন্টের একটা রিয়েলাইজেশনের প্রশ্ন আছে যে এই ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। সেই ইনিশিয়েটিভটা সমস্ত স্টেক হোল্ডারদেরকে একত্র করে যদি নেওয়া হয়, আই থিঙ্ক উইল ফাইন্ড দ্য সলিউশন। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ জনাব আসিফ, ধন্যবাদ জনাব আনাম। আমাদের হাতে সময় খুবই স্বল্পতা ছিল, যেন আমরা আলোচনা বেশি আগাতে পারলাম না, এখানে আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সাথেই থাকুন, খাদিমগঞ্জ থেকে মতিঝিল।